একটু আমার বামে ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে একটু আসতে চাই। আপনি নতুন সংসদ সদস্য হয়েছেন, কেমন হলো আপনার কাছে, কতটা চ্যালেঞ্জের মনে হলো এবারের ভোটটি, যেহেতু আপনিও নতুনভাবে সংসদ সদস্য হয়ে আসলেন, এবং বর্তমান সরকার বা নতুন যে মন্ত্রিসভা এটি নিয়ে আপনার একটু বিশ্লেষণ ছোট্ট করে জানতে চাই। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত অবশ্যই এটা খুবই চ্যালেঞ্জিং, যারা কখনো ইলেকশন করে নাই, আমাদের মতো ইয়াঙ্গার, কখনো স্বপ্ন দেখে না। বাংলাদেশের রাজনীতিতে একটা কালচার হয়ে গেছে যে শেষ সময় আসবে, রাজনীতি করবে 30 বছর, একটু টাকা পয়সা আছে, মাসল পাওয়ার কিছু না কিছু থাকতে হবে আর কি। মানুষজন মনে করবে না নাকি এখন এমপি বানানো যায়, তখন একটা হয়। কিন্তু আমরা যারা ফ্রেশার্স, এবার বেশ 30 জন তো এনসিপি থেকে, অন্য অন্য দলের আমি দেখেছি ভেরি ইয়াঙ্গার, ধরলাম মোটা দাগে এবার 50 জনের মতো ইয়াঙ্গার আমরা ইলেকশন করেছি। কিন্তু বাংলাদেশে হচ্ছে প্রায় 35% ইয়াং জনগোষ্ঠী। তো সে জায়গায় রিপ্রেজেন্টেশন কিন্তু খুব বেশি হয়নি, 50 জন কিন্তু খুব বেশি না। তারপর আমরা চাইছিলাম যে মিনিমাম প্রতিটা দল 100 জন করে দেখ, 300 যদি 200 জন দিতে পারতাম, হয়তো আমরা আরও বেশি তরুণদের ভয়েস আনতাম। কেন তরুণরা দরকার? এই জন্য হলো যে তরুণরা বেশি ফ্রেশ ব্লাড থাকে, কম করাপ্টেড হয়। কারণ যত বেশি দিন যায় অত বেশি মানুষ করাপশনের সাথে অনেক বেশি এনগেজমেন্টের সাথে থাকে। যাই হোক, ওভারঅল ইট ওয়াজ এ গ্রেট চ্যালেঞ্জ ফর আস, কারণ আমাদের টাকা পয়সা ছিল না এই পরিমাণ। আমি তো ব্যানার লাগাইতে পারি নাই। পরে আমি ঘোষণা দিছি, আপনারা যারা আমাকে ভালোবাসে নিজেরাই ব্যানার লাগান। তো ওনারা ব্যানার লাগিয়েছে। আমি খুবই আজব হয়ে গেছি, অনেকের 1 কেজি চাল ছিল, ওনারা দান করে দিয়েছে। অনেকের একটা খাসি ছিল, সেটা সে মানত করে ফেলেছে, আমি গেলে ওনারা কোরবানি করবে। তো এটা অ্যামেজিং ছিল, এবং আমার কাছে মনে হয় আরও অনেক তরুণদের উৎসাহী হওয়া উচিত যে আগামী দিনে রাজনীতিতে আসা উচিত, সৎ ভালো মানুষজন, যাতে করে বাংলাদেশে একটা পরিবর্তনের ধারা আসে রাজনীতিতে। 2 নম্বর হচ্ছে যে এবার আরেকটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ আমার কাছে মনে হয়েছে। আমাদের সারা জীবন ভাবতাম যে অল্টারনেটিভ নাই, এই বিকল্প নাই, এই বাইনারি, এটার মধ্যে আমাদের লাইফ চলে যাবে। তো সেটা ভেঙে এখন মনে হচ্ছে যে অনেকগুলো অপশনস আছে আমাদের কাছে, আমরা যেন যে কোনো ইচ্ছা আমরা সেটা নিতে পারবো, সেরকম একটা আস্থার জায়গায় এসেছে। তো অল্টারনেটিভের জায়গায় হয়েছে, বাইনারি ভেঙে গেছে। 3 নম্বর হচ্ছে রিসপেক্টের কালচার সামহাউ ডেভেলপ হয়েছে। আমাদের রাজনীতিবিদদের তো মানুষ মনে করা হতো না। আপনার হাত করা পড়েন, পুলিশের ওসি ধাক্কায় ফেলাই দিত, ওসির কাছে স্যার স্যার বলছে, এরকম হয়ে গেছে আমাদের রাজনীতিবিদরা, এমন একটা লেভেলে চলে গিয়েছিল। সেটা থেকে আলহামদুলিল্লাহ পলিটিশিয়ানরা বুঝতেছে যে আমাদের একটা সম্মান আছে, সেটা রেসপেক্ট বোধের হবে। আই উইল ডিসএগ্রি উইথ ইউ উইথ রেসপেক্ট, আপনার সাথে আমার দ্বিমত থাকবে কিন্তু সম্মানের দ্বিমত হবে, সেটা আস্তে করে প্র্যাকটিস শুরু হয়েছে। এই জন্য আমি সরকারি দল এবং বিরোধী দলকে অবশ্যই ধন্যবাদ দেওয়ার যোগ্য, অনেক জায়গায় তারা ভালো করতেছে। ভেরি ইন্টারেস্টিংলি একটা বিষয় ঘটেছে, এবার পলিসি ডিবেট ঘটেছে, খেয়াল করেছেন কিনা? সব দল চেষ্টা করেছে পলিসিতে নতুনত্ব নিয়ে আসার, যে হাউ ক্যান উই কনভিন্স আওয়ার পিপল। কারণটা হচ্ছে এটা হচ্ছে ইয়াং ফোর্স, আর কিছু না। জুলাই পরবর্তীতে এইটাই মানুষের বড় সফলতা, যে মানুষের ভিতরে একটা চেঞ্জ, ডাইমেনশনাল চেঞ্জ আসছে আর কি। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এবং এখন আপনি মন্ত্রী পরিষদ নিয়ে আমাকে যদি কমেন্ট করতে বলেন, যেটা কামাল ভাই বললো, আমিও হঠাৎ করে কমেন্ট করতে পারবো না যে অনেকের ব্যাপারে, বাট কিছু লোকের ব্যাপারেতে স্পষ্ট কমেন্ট আছে। এখানে 68% লোকের ঋণ খেলাফি আছে। বিগ চ্যালেঞ্জ। আপনি একটা দেশে যদি কমিটেড হন, আপনি 68% কি লোকের, মন্ত্রিসভার ভেতরে নাকি একদম ফুল পার্লামেন্টারিয়ানদের মধ্যে, মন্ত্রিসভার মধ্যেও অনেক, এটা কারণ এটা রিপ্রেজেন্টেশন তো আসছে ওখানে। আপনি দেখবেন যে কারণ যারা বিগ বিগ পিপল তারাই তো মন্ত্রী, বরং দেখা যাবে যে 68 এটা 80 হয়ে যাবে, কারণ ওই লোকগুলো বেশি সুবিধা পায় যারা আসলে এই লাইন দিক দিয়ে বেশি স্ট্রঙ্গার। এবং সে জায়গায় আমরা দেখলাম যে অনেক মন্ত্রী নিজস্ব ব্যাংক আছে, ডিরেক্টরশিপ আছে, ওখানে আবার অনুদান দেওয়া হচ্ছে। দিস ইজ, এটা এটা স্ট্রংলি আমরা অপোজিশন রাখি বিষয়টাকে। এবং আমাদের গভর্নর নিয়ে তো আমরা দেখলাম যে বিশাল একটা ব্যাকলাশ চলছে, কিন্তু এখন পর্যন্ত গভর্নরের ব্যাপারে কোনো সিলেকশন হয় নাই। কিছু মন্ত্রীর ব্যাপারে ওনাদের মামলা রয়েছে, আমরা দেখেছি হত্যা মামলা রয়েছে, তারপরেও তাদেরকে রাখা হয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে, এবং ওনাদের কথাবার্তা। এবং লাস্টলি আমরা বলবো যে অনেক অভিজ্ঞ মন্ত্রণালয় ছিল, কিন্তু ওনারা এই গতকাল থেকে বলতেছেন যে ট্যাক্স বসাইতে হবে এডিশনাল। তো এটা আমরা প্রত্যাশিত না। গভর্নমেন্টের কাছে ট্যাক্স বাড়ানো মানে হচ্ছে মানুষের প্রতি, এমনিতে মানুষের অবস্থা খারাপ, এটা আরো চাপ হবে আর কি। এবং লাস্টলি একটা কনসার্ন হলো যে এটা আপনি যেভাবে আমাকে বুঝান না কেন, এই গত গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের লিগেসি হচ্ছে জুলাই। কারণ জুলাই না হলে ইলেকশনে হইতো না। আমরা অনেকে দেশের বাইরে থাকতাম, যারা দেশের বাইরে ছিল, যারা দেশের ভিতরে ছিল তারা অনেকে জেলখানায় থাকার কথা। টিচাররা, আমাদের স্যাররা বামে আছেন, ওনারা কীরকম ছিল আমরা জানি। ইউনিভার্সিটিতে কথা বলার স্পেস ছিল না ওনাদের। কয়েকদিন ওনাদের অনেক শিক্ষক নেতা ছিল, ওনাকে বহিষ্কার করা হয়েছে একটা কলাম লেখার কারণে। তারা আবার ওই অবস্থায় থাকতো। সেই মুক্তি যে জুলাইটা আসলো, জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তীতে, সেই জুলাইয়ের যারা সরাসরি হত্যাকারী ছিল, আনফর্চুনেটলি তাদের উইদাউট ট্রায়াল, বিচার ছাড়াই ওনাদেরকে মুক্তি দিয়ে অফিস খুলে
একটা এমন একটা অবস্থা তৈরি করেছে আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু হবে। সেটা আমার কাছে মানে এই মন্ত্রী পরিষদের সবচেয়ে, আমি যদি বলি, ব্যর্থতা নাম্বার 1। আইন শৃঙ্খলার ক্ষেত্রে ওনারা এই জিনিসটা কিভাবে হচ্ছে সেটা আমার কাছে মনে হচ্ছে প্রতীয়মান হচ্ছে আর কি। এই বিষয়গুলো আবার হলে আমার অবজারভেশন ছিল, আমি সামনে আবার কথা বলবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ। আমি আমার